কি বলে আর্থ প্রেসার এট রেস্টের জন্য কোএফিসিয়েন্ট। তো আজকে কোএফিসিয়েন্ট অফ ল্যাটারাল আর্থ প্রেসারে এট রেস্ট এটার জন্য বের করব যে এটা কিভাবে বের করে, বা এর আগে তার মানে এর যে মূল ভাবটা সেটা হচ্ছে গিয়ে ল্যাটারাল স্ট্রেস ভাগ হচ্ছে ভার্টিক্যাল স্ট্রেস, তাই তো? এই দুটো রেশিও হচ্ছে তোমার আর্থ প্রেসার এট রেস্টের কোএফিসিয়েন্ট। আচ্ছা, যাই হোক, তো এখন এখানে স্ট্রেসটা কত কত এই ফিগারটা দেখো, এখানে একটা ফিগার দেওয়া আছে যেখানে আমরা একটা স্ট্রেস ব্লক কল্পনা করেছি, যেটা হচ্ছে জেড ডিস্টেন্স দূরত্বে, মানে যার সেন্টারটা বা যার সেন্ট্রয়েডটা হচ্ছে জেড ডিস্টেন্স বিলো দা গ্রাউন্ড সারফেস। এই গ্রাউন্ড সারফেস থেকে জেড ডিস্টেন্স নিচে আছে, তাই তো? এই যে এই ডিস্টেন্স নিচে আছে, এইখান থেকে জেড ডিস্টেন্স নিচে, যার সেন্ট্রয়েডটা কিন্তু জেড ডিস্টেন্স নিচে, নট দা টপ সারফেস আর বটম সারফেস, রাইট? টোটাল যে ওয়ালটা আছে এই ওয়ালের হাইটটা আছে হচ্ছে এইচ। এই অবস্থায় থাকার পরে এখন এখানে দেখো কি করা হয়েছে। above the figure the above figure shows a wall AB retaining a dry soil with unit weight gamma, তাই তো? এখানে একটা ওয়াল আছে এবি, যেটা হচ্ছে একটা ড্রাই সয়েলকে রিটেইন করতেছে। এই পাশে টোটাল অংশটা হচ্ছে সয়েল, তো এই সয়েলটাকে ধরে রাখছে, মানে এটা একটা রিটেইনিং স্ট্রাকচার। ধরো সাপোজ তুমি এখানে একটা সামথিং একটা স্ট্রাকচার করবা, যা এখানে একটা পুকুর আছে, তোমার লেফট সাইডে একটা পুকুর আছে, রাইট সাইডে তুমি একটা স্ট্রাকচার করবা। সাপোজ ধরো তুমি একটা দোকান বানাবা, একটা বাড়ি বানাবা, ঠিক আছে? এখন এই জায়গাটাও নিচু ছিল, এখন তুমি সয়েল দিয়ে ভরাট করছো, কিন্তু সয়েল দিলে আসলে কি হবে, এমনিতেই চলে যাবে এই পুকুরে, অথবা যদি বৃষ্টি হয় তাহলে তো আরো ধুয়ে চলে যাবে। তার মানে প্রবলেম, এই জন্য তুমি কি করলে, এই দিক থেকে একটা ওয়াল করলো, ওয়ালটা হচ্ছে এবি। সেই ওয়ালটা এবি, এবং এই পাশে যে সয়েল দিয়ে তুমি এটাকে ভরাট করলা সেই সয়েলের ইউনিট ওয়েট হচ্ছে গামা, তাই তো? এখন এটুকু গেল, দ্য ওয়াল ইজ স্ট্যাটিক, তার মানে ওয়ালটা একদম স্ট্যাটিক, মানে খুব সুন্দরভাবে দাঁড়ায় আছে, এটা নড়াচড়া করছে না, একদম যেভাবে তুমি দিচ্ছ সেভাবে ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছে। এখন এট এ ডেপথ অফ জেড, একটা জেড ডিস্টেন্স নিচে, জেড ডিস্টেন্স নিচে যদি হয়, তাহলে এই যে স্ট্রেস ব্লকটা আমরা কল্পনা করেছিলাম, এই যে ব্লকটা এখানে যে স্কোয়ার ব্লকটা আছে, সেই ব্লকটার ক্ষেত্রে চিন্তা করো ভার্টিক্যাল স্ট্রেস, এখানে ভার্টিক্যাল স্ট্রেস কত হবে? তো ভার্টিক্যাল লোডের জন্য যে স্ট্রেসটা হবে সেটা হচ্ছে ভার্টিক্যাল স্ট্রেস। তো ভার্টিক্যাল লোড কিভাবে আমরা পাবো? এখানে তো উপরে কোনো লোড দেওয়া নাই, তাই না? কিন্তু এই সয়েলের তো একটা ওয়েট আছে, এই ওয়েটের জন্য যে লোডটা, সেই লোডটা কিভাবে বের করে আমরা? এই গামা বা ইউনিট ওয়েটের ইয়াটা কি, ইউনিট ওয়েটটা আসলে কি বলতো? ইউনিট ওয়েটটা হচ্ছে তোমার লোড পার ভলিউম, তাই তো? ধরো সামথিং সামথিং কিপ পার ফিট কিউব, বা সামথিং কিপ পার মিটার কিউব, তাই না? 120 কিপ পার 120 পাউন্ড পার ফিট কিউব হচ্ছে এটা সয়েলের জন্য, তাই না? আমরা তাই তো জানি। তাই যদি হয়, তো এখন তাহলে পার ফিট কিউবে আছে, তো এখানে যদি আমরা ডিস্টেন্স দিয়ে গুণ করি, মানে একটা ডিস্টেন্স দিয়ে গুণ করি, তাহলে কিউবটা স্কোয়ার হয়ে যাবে। ফিট কিপ পার ফিট স্কোয়ার হবে, বা কিপ পার ইঞ্চ স্কোয়ার হবে। তাহলে কিপ পার ফিট স্কোয়ার বা কিপ পার ইঞ্চ স্কোয়ার হচ্ছে স্ট্রেসের একক। তাহলে দেখো, ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস সিগমা নট ইজ ইকুয়াল টু গামা ইন্টু জেড। এর আগে আমরা এটা ওয়াটারের ক্ষেত্রে দেখেছি যে গামা ইন্টু জেড দিয়ে আমরা স্ট্রেস বা প্রেসার বের করেছি, ওয়াটার প্রেসার বের করেছি। এইখানেও সেম ভাবে দেখো, এখানে যদি ভার্টিক্যাল স্ট্রেসটা বের করতে চাই, তাহলে এই স্ট্রেস ব্লকের উপর গামা জেড করলে আমরা ইফেক্টিভ ভার্টিক্যাল স্ট্রেসটা পেয়ে গেলাম। ইফেক্টিভ বলছি আমরা এই কারণে, এখানে কোনো পোর ওয়াটার প্রেসার নাই, মানে এখানে কোনো ওয়াটার নাই, এটা একটা ড্রাই সয়েল। যাই হোক, এবং ইফেক্টিভ নিয়ে আমরা মেইনলি কাজ করে থাকি, যে পোর ওয়াটার প্রেসার নিয়ে আমরা হিসাবে রাখি না। তো যাই হোক, এরপর আসো হরাইজন্টাল ইফেক্টিভ স্ট্রেস ডেল্টা, সরি গামা এইচ। গামা এইচটা হচ্ছে কে নট গামা জেড। এই যে ভার্টিক্যাল স্ট্রেসটা আছে, এটাকে যখনই আমি কে নট দিয়ে গুণ করে দিব, তখনই আসলে চলে আসবে হচ্ছে গামা এইচ। এর কারণ কি বলতো, আমরা এইখানে কিন্তু দেখে আসছি যে আসলে কে নটটা বা কেটা হচ্ছে এই গামা এইচ এবং সরি সিগমা এইচ এবং সিগমা নট এর যে রেশিও। তাহলে সিগমা এইচ ইকুয়াল টু কত হবে, বা এই যে হরাইজন্টাল যে কি বল ল্যাটারাল যে স্ট্রেসটা আছে সেটা ইকুয়াল টু কি হবে, সিগমা নট ইনটু কে, রাইট? এটা ইকুয়াল টু কি হবে, এটা ইনটু এটা, তাই না? তাহলে আমরা এখানে ওই সেম জিনিসটাই দেখো। তার মানে সিগমা এইচ ইজ ইকুয়াল টু যদি বের করতে চাই, তাহলে কে নট ইনটু সিগমা নট করলে আমরা সিগমা এইচটা পাবো। এই যে এই জিনিসটা,
সিগমা কি বলে, সিগমা এইচ ইজ ইকুয়াল টু কে নট ইন্টু গামা জেড, গামা জেড ইকুয়াল টু সিগমা নট। এইটুকু একদমই সহজ, যে আমরা বুঝে গেলাম যে আসলে কিভাবে হলো। তো অথবা এখানে তো তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে সো দেন কে নট ইজ ইকুয়াল টু সিগমা নট এইচ বাই সিগমা নট ইজ এ ল্যাটারাল আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট। এটা হচ্ছে ল্যাটারাল আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট। এখন হচ্ছে এটা আমরা জানি, আগে থেকে জানলাম, এখন বা এখানেও দেখলাম একটু যে কিভাবে কি করা হয়। তো এখন আসো এখানে আমরা কিছু দেখবো যে হচ্ছে কিছু তোমার এইখানকার যে কিছু রিলেশনশিপ আছে, ইম্পেরিক্যাল রিলেশনশিপ, যেগুলো আছে বিভিন্ন সয়েল সায়েন্টিস্ট দিয়ে গেছেন। কোর্স গ্রেন সয়েল, for coarse grained soil the coefficient of earth pressure at rest can be estimated by using the empirical relationship। তো এটা হচ্ছে যে রিলেশনশিপটা দিয়েছে জ্যাকি 1944 সালে, এবং এটাই আমরা ইউজ করব বা এটা ইউজ করা হয়ে থাকে খুব বেশি। কে নট ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন ফাই। এই সাইন ফাই ড্যাশ বা ফাই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে ফাই ড্যাশটা হচ্ছে ইফেক্টিভ অ্যাঙ্গেল অফ বা ড্রেন ফ্রিকশন অ্যাঙ্গেল, ড্রেনেজ কন্ডিশনে ফ্রিকশন যে অ্যাঙ্গেলটা সয়েলের মধ্যে, সেই ফ্রিকশন অ্যাঙ্গেলটাকে ফাই দিয়ে প্রকাশ করা হয়। তো এটাই মেইনলি বেশিরভাগ সময় আমরা ইউজ করে থাকি, যদিও এটা কি বলে, এটা হচ্ছে ফর কোর্স গ্রেন সয়েল, শুধুমাত্র এটা কোর্স গ্রেন বা স্যান্ডের কারণে, মানে স্যান্ডের জন্য বেশিরভাগ সময় আমরা স্যান্ড নিয়ে কাজ করি, যার কারণে এটাই বেশিরভাগ সময় ইউজ করা হয়ে থাকে। তো এরপর আসলে নরমালি কনসলিডেটেড ফাইন গ্রেন সয়েল। তো এই টার্মগুলো তোমাদের কাছে একটু নতুন মনে হতে পারে, আস্তে আস্তে যখন অন্যান্য ক্লাসগুলো করবা কনসলিডেশন বা নরমালি কনসলিডেটেড কি জিনিস বা ওভার কনসলিডেটেড সয়েল কি। তো এখানে নরমালি কনসলিডেটেড ফাইন গ্রেন সয়েলের জন্য আরো একটা ইকুয়েশন আছে, যেটা হচ্ছে কে নট ইজ ইকুয়াল টু 0.4 প্লাস 0.42 ইন্টু পিআই। এটা হচ্ছে একটা পার্সেন্টেজ আসলে বাই 100, মানে পার্সেন্টেজে দিলে 100 দিয়ে ভাগ করতে, অথবা পয়েন্ট সামথিং দিয়েও তুমি যে ভ্যালুটা আছে সেটাও দিতে পারো, দিলে এটা চলে আসবে। এই পিআইটা হচ্ছে প্লাস্টিসিটি ইন্ডেক্স। তো এটা হয়তো সাদ্দাম স্যার পড়ায় ফেলছে অলরেডি, হয়ে যাওয়ার কথা। ফর ওভার কনসলিডেটেড ক্লে সয়েল, ওভার কনসলিডেটেড যদি ক্লে হয়, তাহলে হচ্ছে এই যে নরমালি কনসলিডেটেড এর জন্য যেটা আমি বের করবো এখান থেকে, সেটাকে ওভার কনসলিডেশন রেশিও দিয়ে গুণ করে দিতে হবে রুট ওভার অফ ওভার কনসলিডেশন রেশিও। তো ওভার কনসলিডেশন রেশিওটা হচ্ছে প্রি কনসলিডেশন প্রেসার, মানে এই কনসলিডেট করতে এর আগে যে প্রেসারটা দেওয়া হচ্ছে সেটা, বা এন্ড প্রেজেন্ট ওভারবার্ডেন প্রেসার। তো এই জিনিসটা আমি যদি একটু বলতে চাই, তাহলে এটা বিষয়টা হচ্ছে আসলে কনসলিডেশন হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট একটা সেটেলমেন্ট, ধীরে ধীরে মানে অনেকদিন সময় থাকার পরে এটা আস্তে আস্তে এই কনসলিডেট মানে এটা হচ্ছে সেটেল করতে থাকে সয়েলটা। আসলে দেখবা যে তুমি একটা হাইটে সয়েল কেটে রেখে আসছো, মানে কি বল এক্সকাভেশন করে একটা জায়গায় ফিলিং করে আসছো, আস্তে আস্তে 10-15 দিন পরে যদি যাও, তুমি যেই হাইট পর্যন্ত করে আসছিলা, দেখবা যে আস্তে আস্তে এটা মানে যদি রেইনফল হয় তাহলে তো আরো তার ভালোভাবে হবে, বা কোনো যদি লোড অ্যাপ্লাই করে সেখানে যদি লোকজন যাতায়াত করে তাহলে তো ভালোভাবে আরো হবে। এছাড়াও তুমি যদি এমনিতেও রেখে আসো, এমনিতেও ন্যাচারালি কিছুটা হলেও এটা আসলে কনসলিডেট করে যাবে। তো এটা হচ্ছে বিষয়টা হচ্ছে এই যে একটা সয়েলের উপর যে প্রেসারটা থাকে বা যে স্ট্রেসটা থাকে, এটাকে ওভারবার্ডেন প্রেসার বলে। তো প্রি কনসলিডেশন প্রেসারটা হচ্ছে, তো একটা যে কোনো একটা সয়েলকে তুমি কনসিডার করতেছো, সেই সয়েলের উপর একটা লোড অ্যাপ্লাই করা আছে, সেই সয়েলের উপর একটা বিল্ডিং বানাচ্ছো তুমি, বা একটা কিছু একটা বানাচ্ছো বা কিছু একটা রাখছো। এই যে তুমি একটা, তার মানে কি, ওর একটা প্রেজেন্ট ওভারবার্ডেন প্রেসার সে ফিল করতেছে, এর উপর একটা প্রেসার তুমি দিয়েছো, এটা একটা ফিল করতেছে সে প্রেসারটা। কিন্তু এর আগে যদি এর চেয়ে বেশি কোনো প্রেসার তাকে কনসলিডেট করে থাকে, তাহলে সেটাকে তখন বলা হয় প্রি কনসলিডেশন। তো এই যে প্রি কনসলিডেশন আগের কোনো কনসলিডেশন প্রেসার যদি এর উপর থাকে সিগমা সি, এবং এখন যে প্রেসারটা তুমি অ্যাপ্লাই করছো, এই দুইটার যে রেশিও হবে সেটাকে ওভার কনসলিডেশন রেশিও বলবে। এবং যদি এই আগের কোনো কনসলিডেশন প্রেসার এখনকার চেয়ে বেশি হয়, তাহলে ওই সয়েলটাকে বলা হবে যে ওভার কনসলিডেটেড সয়েল। এই জিনিসগুলো আরো পড়বা যখন কনসলিডেশন ইয়াতে যাবে, আমি জাস্ট একটু বলে রাখলাম এই জিনিসটা ছিল। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে ওসিআর জিনিসটা কি, এটা অনেক সময় জিজ্ঞেস করা হয়ে থাকে যে কোনো জায়গায়, এবং যে অনেক পরীক্ষায় আসে।
সেটা জব টব রিলেটেড হতে পারে, অথবা বিভিন্ন ধরনের, বিশেষ করে ভাইবা বোর্ড এটা অনেক সময় ধরে যে ওসিআর জিনিসটা কি বা ওভার কনসলিডেশন রেশিওটা কি। তো আশা করি যে কিছুটা হলেও বুঝতে পারছেন। স্যার এই রেশিওটা তাহলে স্যার 1 থেকে অলওয়েজ বড় হবে। 1 না হয় তাহলে এটা কিন্তু 1 থেকে বড় হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওভার কনসলিডেটেড হওয়া মানে সে আগে যে ওভার বার্ডেন প্রেশারটা ফিল করে আসছে বা যেটা তার উপর অ্যাপ্লাইড হয়েছে সেটা এখনকার চেয়ে বেশি, তাহলেই কেবল 1 এর চেয়ে বেশি হবে। যদি আগে এর চেয়ে কম করে থাকে, এখনকারটাই সবচেয়ে বেশি, তাহলে কিন্তু আবার হবে না। হ্যাঁ স্যার। ওসিআরটা 1 এর চেয়ে ছোট হবে। আচ্ছা, তো এখন আসি ল্যাটারাল ফোর্সেস অন ওয়াল। এগুলো আসলে ম্যাথমেটিক্যাল টার্মের মতো বলা চলে। এইভাবে ম্যাথগুলা করা হয়। এইখানে আমরা দেখব এই ধরনের অনেক টার্ম পাবো। এটার ক্ষেত্রে বেশি কেস নাই, হয়তো দু একটা কেস। এর পরবর্তী যখন অ্যাক্টিভ বা প্যাসিভে যাব সেখানে অনেক অনেক কেস অ্যারাইজ করব আমরা। তো এইখানে দেখো ল্যাটারাল ফোর্সেস অন ওয়াল। তো এখানে যেহেতু আমরা ল্যাটারাল স্ট্রেস নিয়ে কাজ করতেছি, তার মানে স্ট্রেস যেহেতু ইনডিউসড হচ্ছে, তার মানে অবশ্যই কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এর উপর। ফোর্স ছাড়া তার স্ট্রেস ইনডিউস হওয়ার কথা না। সেটা কিভাবে হচ্ছে, কত হচ্ছে, কোথায় হচ্ছে, এই জিনিসগুলো আমাদের বের করা হচ্ছে। এখানকার যে অবজেক্টিভ বা এখানকার যে আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে এই এই কাজটা করা। ফিগার বিলো শোজ দ্য ডিস্ট্রিবিউশন অফ ল্যাটারাল আর্থ প্রেসার এট রেস্ট অন দ্য ওয়াল অফ হাইট এইচ। তো এই যে নিচের যে ফিগারটা আছে সেটা হচ্ছে এট রেস্টে, রেস্ট কন্ডিশনে একটা ওয়ালের উপর, এ বি একটা ওয়াল যেটার হাইট হচ্ছে এইচ, এই হাইটের একটা ওয়ালের উপর আর্থ আর্থ প্রেসারে এট রেস্ট কিভাবে কাজ করছে সেটা দেখানো হয়েছে। রিটেনিং এ ড্রাই সয়েল হ্যাভিং ইউনিট ওয়েট অফ গামা। তো এই যে রিটেনিং এ একটা, এটা একটা আর্থ রিটেনিং স্ট্রাকচার যেটা একটা সয়েলকে সাপোর্ট দিচ্ছে, সেই সয়েলের ইউনিট ওয়েটটা হচ্ছে গামা। দ্য টোটাল ফোর্স পার ইউনিট লেন্থ অফ দ্য সয়েল পি নট। তো এরকম যদি হয় যে টোটাল যে লোডটা এই ওয়ালের উপর কাজ করতেছে সেই লোডটা যদি হয় পি নট, তাহলে ইকুয়াল টু দ্য প্রেসার ডায়াগ্রাম অফ দ্য এরিয়া। তো এই যে ডায়াগ্রামটা আছে এখানে, প্রেসার ডায়াগ্রাম, ট্রায়াঙ্গুলার প্রেসার ডায়াগ্রাম, তো এই ডায়াগ্রামের সাথে তোমরা পরিচিত অলরেডি, কারণ তোমরা এটা হচ্ছে ফ্লুইড মেকানিক্সে পড়ে আসছে। সয়েল এই ওয়াটারের ক্ষেত্রে সেম ভাবে প্রেসার অ্যাপ্লাইড হয়, হরাইজন্টাল প্রেসারটা এইভাবে অ্যাপ্লাইড হয়, তাই তো? তো এই প্রেসার ডায়াগ্রামের সাথে তোমরা মানে দেখে আসছো, আসলে অভ্যস্ত বলা চলবে। তো এটার যে এরিয়াটা আমরা সেখানেও দেখছি যে এটার যে এরিয়া থাকে সেটাই হচ্ছে এই টোটাল অ্যাপ্লাইড লোড। তো এটা তুমি সেইখানেও যদি না যাও, তুমি সিম্পল যে মেকানিক্স যখন করে আসছো, মেকানিক্স এর ক্ষেত্রে তুমি সেম ভাবে দেখে আসছো যে কি বলে ইউনিফর্মলি ভ্যারিং লোড যখন থাকছে এইভাবে, তো সেটার ক্ষেত্রে আমরা যখন লোডটা বের করছি বা শেয়ার ফোর্সটা বের করেছি, তখন এটার এরিয়াটা বের করেছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? তো ওয়াটারের ক্ষেত্রে আমরা বের করেছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা ছিল কি, এখানে ওয়াটারের ক্ষেত্রে ছিল গামা ডাব্লিউ ইন্টু এইচ। তো এইখানে নতুন একটা টার্ম যোগ হয়েছে কে নট। তো এই কে নটটাই হচ্ছে এই আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট। এটা দিয়ে আমরা এই ভার্টিক্যাল স্ট্রেসটাকে হরাইজন্টাল স্ট্রেসে নিয়ে আসি। ভার্টিক্যাল স্ট্রেসটাকে হরাইজন্টাল স্ট্রেসে আনার জন্য এই কে নট টার্মটা আমরা ইউজ করি। এই যে আমরা পেয়ে গেলাম এটার বেস, এটা যে কোনো জায়গার ক্ষেত্রে মানে এটা সত্য, এই ভ্যালুটা যে কোনো জায়গার জন্য সত্য। তুমি যদি এই জায়গায় চিন্তা করো সেটার জন্য সত্য, এই জায়গায় যদি তুমি চিন্তা করো যে হচ্ছে গিয়ে কোথায় এই জায়গাটা, এই জায়গায় যদি চিন্তা করো এটাও কে নট ইনটু, তাহলে এইচটা শুধুমাত্র চেঞ্জ হবে, বাকি তো সেমই আছে। এইখানে যদি চিন্তা করো এইখানের জন্য এটা সেম। তো যেটুকু হাইটই হোক না কেন এই ইকুয়েশন এটাই, এটা সেম। এর আগে আমরা দেখে আসলাম যে হরাইজন্টাল যে স্ট্রেস হয় সেটা হচ্ছে কে নট গামা এইচ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটার বেস আমি জানি, এই ট্রায়াঙ্গেলটা যে হলো সেই ট্রায়াঙ্গেলের বেসটা হচ্ছে কে নট গামা এইচ। বেস আমি জানি, আর হাইট তো আমি জানি এইচ। তাহলে যদি বেস আর হাইট জানি, তাহলে এটার এরিয়া কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই যে হাফ ইন্টু ভূমি, ভূমি ছিল কত কে নট গামা এইচ, তাই না? গামা এইচ ইন্টু এইচ হবে আর কি। তো এই জন্য একবার এইচ স্কোয়ার লিখে ফেলছে। এটা হচ্ছে যদি হাফ ইন্টু, এটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা যদি দেই এইচ, তাহলে এই যে কে নট গামা এইচ স্কোয়ার, তাই তো? এইভাবে কে নট গামা এইচ স্কোয়ার চলে আসলো। তাহলে এটা টোটাল লোডটা হচ্ছে কে নট গামা এইচ স্কোয়ার।
তাহলে এটা ঠিক আছে, বের করে ফেললাম। এখন বের করলাম, কিন্তু লোডটা কাজ করতেছে কোথায়? হোয়াট ইজ ইট বিং অ্যাপ্লাইড অ্যাকচুয়ালি, মানে এই টোটাল অল থ্রু এটা কাজ করতেছে নাকি এখানে কাজ করতেছে? মেইনলি এর সেন্টারটা যেটা, সেটা অ্যাপ্লিকেশন। তো যাই হোক, তো এইখানে আমরা জানি যে একটা ট্রায়াঙ্গুলার শেপের যদি লোড থাকে বা ইউনিফর্মলি ভ্যারিং লোড থাকে, সেটা বা একটা ট্রায়াঙ্গেলের যে হচ্ছে গিয়ে তোমার ওর যে সেন্ট্রয়েডটা হয় তার বেস থেকে হাইটের 1/3 ডিস্টেন্সে, অথবা অ্যাপেক্স থেকে এর 2/3 ডিস্টেন্সে, তাই তো? তাহলে এটা হচ্ছে এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যে জায়গায় আছে বেস বরাবর, তার কত ডিস্টেন্স হবে? h/3 ডিস্টেন্সে। তাহলে তার সেন্টারটা হচ্ছে এই জায়গাটাতে h/3। এটা আমরা আগে থেকে জানি। ইট ওয়ার্কস এট দ্য সেন্টার অফ দ্য গ্র্যাভিটি অফ দ্য ট্রায়াঙ্গেল h/3 ডিস্টেন্স ফ্রম দ্য বেস। এই জায়গা থেকে 1/3 যাবে, অথবা এই টপ সারফেস থেকে h 2/3 অফ h হবে, এইখান থেকে 2/3 অফ h ডিস্টেন্সে হতে পারে, এইখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, দুই ভাবে এটাকে এক্সপ্রেস করা যেতে পারে। তো আসো এখানে, তাহলে এটা আমরা দেখলাম। তো এখানে আসো, এর পরবর্তী, এর আগে আমরা দেখলাম যে ড্রাই সয়েলের ক্ষেত্রে ল্যাটারাল আর্থ প্রেসার এট রেস্ট কিভাবে কাজ করে, এবং সেখানে ফোর্সটা কত এবং সেটা কোথায় কাজ করে সেই জিনিসটা আমরা দেখলাম। তো এরপরে আসো, যে সবসময় তো ড্রাই সয়েল থাকবে না, সেখানে ওয়াটার থাকতে পারে, এবং সেটা ময়েস্ট সয়েল হতে পারে, অথবা ওয়াটারের নিচে থাকতে পারে সয়েলটা। তো এরকম ভাবে যদি হয়, সেক্ষেত্রে কিভাবে হবে? তো এখানে সেকেন্ড কন্ডিশন যেটা আমরা কনসিডার করব, সেটা হচ্ছে আর্থ প্রেসার এট রেস্ট ফর পার্শিয়ালি সাবমার্জড সয়েল। পার্শিয়ালি সাবমার্জড মানে হচ্ছে কিছুটা ওয়াটারের নিচে ডুবে আছে, কিছু অংশ সয়েলের কিছুটা অংশ পানির নিচে আছে। তো এই ধরনের যদি হয়, তাহলে কেমন হবে? ফিগার বিলো শোজ দ্য ওয়াল অফ ডেল্টা এইচ হাইট। যাই হোক, এই হাইটের একটা, এইখানে দেখো, এই ফিগারটা যদি দেখতে পাও, এইখানটাতে দেখো যে এবি একটা ওয়াল আছে, যেটা টোটাল হাইট হচ্ছে এইচ। তো এসি হাইটটা হচ্ছে h1, আবার বিসি হাইটটা হচ্ছে h2। তো এই দুইটা হাইট আছে, হাইটটা এখানে ভাগ করা হয়েছে। কেন ভাগ করা হয়েছে? কারণ এই h1 যে হাইটটা এসি পর্যন্ত যে হাইটটা, সেই হাইটের সয়েলটা হচ্ছে তোমার ড্রাই সয়েল, এবং h2 হাইটের যে সয়েলটা, এই সয়েলটা দেখো এখানে একটা গ্রাউন্ড ওয়াটার টেবিল আছে, এই যে এইখানটাতে একটা গ্রাউন্ড ওয়াটার টেবিল আছে, যেটা হচ্ছে এইখানটাতে। হ্যাঁ, তো তার মানে এই যে এই পর্যন্ত এটা একটা গ্রাউন্ড ওয়াটার টেবিল, এই লাইনটা হচ্ছে একটা গ্রাউন্ড ওয়াটার টেবিলের লাইন। তো এর নিচে আসলে গ্রাউন্ড ওয়াটার আছে, যার কারণে এই সয়েলটা আসলে সাবমার্জ সয়েল, বা এটা ওয়াটারের নিচে ডুবে আছে। তো এই অবস্থায় এর তোমার আর্থ প্রেসার এট রেস্ট কেমন হবে, বা এর উপর এই ওয়ালের উপর আর্থ প্রেসারটা কেমন হবে, সেটা আমাদের বের করতে হবে এখানে। The groundwater table is located h1 below the ground surface, এবং and this is compensating the water on the other side of the wall. আচ্ছা, যাই হোক, for z is less than h1, h1 ডেপথে এই ওয়াটার টেবিলটা আছে। তো এই জেডটা যদি h1 এর চেয়ে ছোট হয়, সেরকম ক্ষেত্রে কি হবে? h1 এর চেয়ে জেড ছোট, মানে জেড মানে হচ্ছে আমি যেই অংশটা কনসিডার করতেছি, যেই পর্যন্ত ডেপথ আমি কনসিডার করতেছি, হিসাব করতেছি, সেটা। তো এখন চিন্তা করো, এই জেডটা যদি h1 এর চেয়ে ছোট হয়, এইটুকুর চেয়ে ছোট কোনো ডেপথ হয়, তাহলে টোটাল সয়েল যা আমি পাবো, সব সয়েলে কি আসলে ড্রাই সয়েল, তাই না? অবশ্যই। দেন আর্থ প্রেসার এট রেস্ট ক্যান বি গিভেন অ্যাজ কে নট গামা এইচ। তো এইখানে যে কোনো জায়গায় যে আমি বের করি কে নট গামা z1 বা h1, যাই হোক, এটার যে এই যে ট্রায়াঙ্গেলের যে বেসটা হবে, সেটা কে নট গামা h1 বা কে নট গামা z হবে, তাই তো? তো কে নট গামা z হলো the variation of sigma naught is, with depth is shown in the triangle ACE given below. যে triangle ACE, এই ACE তে দেখানো হয়েছে। তার মানে
H1 পর্যন্ত যখন যাব তখন এটার দেখো এই ট্রায়াঙ্গেলের বেসটা হবে কে নট গামা H1। তো একটা গেল, ঠিক আছে। এখন যেটা হবে এরপরে, এখন নিচের অংশের জন্য কি হবে, যদি H1 এর চেয়ে জেড বেশি হয়ে যায় তখন কি হবে? তখন যে জিনিসটা হবে সেটা আমাদের এখন চিন্তা করতে হবে যে কি হতে পারে সেখানে। Pressure on the wall is found from the effective earth pressure, the pore water pressure, compensating the equation here sigma naught is equal to gamma H1 plus হচ্ছে gamma dash Z minus H1। এইখানে দুই ভাবে বের করা যেতে পারে আসলে। এখন যে জিনিসটা হবে, এই যে উপরের যে সয়েলটা আমি পেলাম ড্রাই সয়েল, যদি টোটালটাই একই রকম সয়েল হতো তাহলে কিন্তু ডাইরেক্ট একটা ট্রায়াঙ্গেল হয়ে যেত। টোটালটা যদি ড্রাই সয়েলই হতো তাহলে কিন্তু এই যে এটা একদম এই পর্যন্ত লাগাই দিলেই হয়ে যেত, তাই না? আমরা যেটা এর আগের ক্ষেত্রে দেখে আসছি এরকম একটা ট্রায়াঙ্গেলই হতো। কিন্তু যেহেতু এখানে ওয়াটার আছে কাজেই এখানে সেম হচ্ছে না। তো এইখানে যে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই সাবমার্জ যে ওয়াটার আছে সেটার জন্য আলাদা করে আবার এখানে বাড়বে। তো এখন সেটা কিভাবে বাড়বে এবং কিভাবে হবে সেটাই আমাদের দেখার বিষয়। তো এইখানকার বিষয় হচ্ছে এর উপরে যে সয়েলটা আছে ড্রাই সয়েলটা, এই ড্রাই সয়েলটা এর উপরে একটা সারচার্জ হিসেবে কাজ করবে। সারচার্জটা কেমন? ধরো তোমার উপর আমি একটা বস্তা চাপাই দিলাম, তাহলে এই বস্তার যে ওয়েটটা এটা হচ্ছে সারচার্জ, ঠিক আছে। আর তোমার যে বডি মাসটা এটা হচ্ছে তোমার কি বলে যে সেলফ ওয়েট, হ্যাঁ। তো এই যে সারচার্জটা এই এই যে উপরের যে জেড H1 ডিস্টেন্সের যে সয়েলটা, H1 ডেপথের যে সয়েলটুকু, এই টোটালটা এটার উপর একটা সারচার্জের মতো কাজ করে। তো সারচার্জ যখন থাকে বা এরকম একটা লোড যখন অ্যাপ্লাই করা থাকে, দেখো এইটুকুর ডেপথ আর বাড়তেছে না। এই যে উপরের যে সয়েলটা আছে এর ডেপথ কি বাড়তেছে? আর এটার জন্য এই বস্তা যদি আমি দিয়ে দিই বা এখানে যদি 10 কেজি লোড আমি অ্যাপ্লাই করে থাকি, এই 10 কেজিই থাকবে, তাই না? এই 10 কেজি তার বাড়ার কোনো চান্স নাই এই জায়গায় এসে, তাই না? 10 কেজি হলে এই টোটাল লোডটা 10 কেজি, এটা বিভিন্ন এই আস্তে আস্তে এইখানে অ্যাপ্লাইড হবে, তাই না? তার মানে এই যতটুকু লোড এখানে আছে টোটালটাই এইভাবে অ্যাপ্লাই হচ্ছে। তার মানে এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই টোটালটাই কে নট গামা H1, এই কে নট গামা H1টা একদম টোটাল এই পর্যন্ত চলে আসলো। এইটুকু একটা রেক্টেঙ্গেল হিসেবে আমি কনসিডার করতে পারি যে এটা এইভাবে একদম সোজা এরপর থেকে এটা ভার্টিক্যালি নেমে এই পর্যন্ত চলে আসবে, এবং এটা একটা রেক্টেঙ্গেল হিসেবে আমি কনসিডার করতে পারি। যে রেক্টেঙ্গেলের এই একটা সাইড বা এই সাইড এবং এই সাইড দুটাই কে নট গামা H1, এটা যদি কে নট গামা H1 হয় এটাও কে নট গামা H1, আর এই হাইটটা হচ্ছে H2, তাই তো? তো এখানে দেওয়া আছে। তো এখন আসলে সাবমার্জড ওয়াটারের জন্য এই যে ওয়াটারের নিচে যে এটা সাবমার্জড আছে, সাবমার্জড যে সয়েলটা সেটার একটা এখানের যে গামা ছিল আর এই গামা তো সেম না, এই গামা তো চেঞ্জ আছে। তো স্যাচুরেটেড ইউনিট ওয়েট এখানে দেওয়া আছে গামা সেট। তো ওয়েট ভলিউম রেশিও যখন পড়বা বা পড়েছো কিনা আমি জানি না, সেটা যদি পড়ে থাকো সেক্ষেত্রে সেখানে একটা ইকুয়েশন দেখতে পাবো যে সাবমার্জ ইউনিট ওয়েট গামা ড্যাশ, এই যে গামা প্রাইম ইজ ইকুয়াল টু এখানে যেটা আছে গামা প্রাইম ইজ ইকুয়াল টু গামা সেট মাইনাস হচ্ছে গামা ডাব্লিউ, মানে স্যাচুরেটেড সয়েল থেকে ওয়াটার মানে স্যাচুরেটেড ইউনিট ওয়েট থেকে ওয়াটারের ইউনিট ওয়েট বাদ দিলে সাবমার্জ ইউনিট ওয়েটটা পাওয়া যায়। মানে একটা সাবমার্জ অবস্থায় ওয়াটারের যে ইউনিট ওয়েটটা কমে গেল বা যে অবস্থায় আসলো সেই ইউনিট ওয়েটটা পাওয়া যায়। তাহলে সেই ইউনিট ওয়েট ইন্টু ডিস্টেন্স, এই যে H1 H2 ইন্টু কে নট, মানে কে নট সিগমা ড্যাশ ইন্টু H1। তো এটা যদি করি তাহলে আমি এই যে এই সয়েলের যে সাবমার্জ অবস্থায় যে প্রেসারটা এই বেসটুকু পাবো। এটা হচ্ছে এই বেসটা, এই যে এই সেকেন্ড অংশের এই ট্রায়াঙ্গেলের এই যে এখানে দেখো আমি এই যে হলুদ কালার দিয়ে যেটা দেখানোর চেষ্টা করছি, এই বেসটা হচ্ছে কে নট সিগমা গামা ড্যাশ এইচ। তো এইখানে যেহেতু একবারে লেখা হয়েছে এই কে নটটাকে কমন নিয়ে লেখা হয়েছে এখানে। তো এই যে বেসটা এই বেসটা হচ্ছে কে নট গামা ড্যাশ H2। তো এটা হচ্ছে সাবমার্জ সয়েলের জন্য ইউনিট সরি প্রেসারটা বা ল্যাটারাল প্রেসারটা, তাই তো?
এটার হচ্ছে এই হাইট হচ্ছে এইচ এবং বেজ হচ্ছে এইটুকু। তো আলটিমেটলি এই টোটাল এটা যোগ করে এই পর্যন্ত আসলো। এই যে এটা হচ্ছে আমার সাবমার্জ সয়েলের জন্য এইটুকু আর্থ প্রেসার। এখন ওকে ঠিক আছে, সাবমার্জ সয়েলের জন্য গেল। এখন ওয়াটারও তো কিছু প্রেসার দিবে তাই না, এই ওয়ালের উপর তো ওয়াটারও প্রেসার দিবে। সেই ওয়াটারের প্রেসারটা হচ্ছে তোমার পোর ওয়াটার প্রেসার। পোর ওয়াটার প্রেসারকে ইউ দিয়ে প্রকাশ করা হয় সাধারণত। তো এই যদি ওয়াটার প্রেসার হয়, ওয়াটার প্রেসার যদি থাকে, তাহলে ওয়াটারের ক্ষেত্রে তো আর এই সয়েলের যে ল্যাটারাল আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট সেটা তো আর দরকার নাই, বা সেটা তো কাজ করবে না, তাই না? সো এটাকে আমরা আলাদা করে লিখেছি। এই দেখো এখানে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, কিন্তু এটার সাথে এটা যোগ ইয়া বলা হয়েছে। তো এখানে যেহেতু উপরে এই H1 ডিসটেন্স, এই যে ডেপথটা, এই ডেপথে তো কোনো ওয়াটারই নাই, কাজে এইটুকু ফাঁকা। যেটুকুতে ওয়াটার আছে সেটুকুতেই এর শুধুমাত্র প্রেসার থাকবে বা লোডটা থাকবে। তাহলে এই জায়গাটাতে এসে যদি আমরা করি, কি পাবো আমরা? তাহলে এই যে সাথে ওয়াটার আমরা জানি যে গামা ডাব্লিউ ইন্টু এইচ হচ্ছে ওয়াটারের জন্য প্রেসার, তাই তো? তাহলে এই যে এর বেসটা কত হবে? গামা ডাব্লিউ ইন্টু এইচ টু। তাহলে বেস এত হয়ে গেল, হাইট যা আছে তাই, এটা ট্রায়াঙ্গেল হয়ে গেল। তো এখন এই হচ্ছে আমাদের অবস্থা। তো এইখানে আমি এইগুলা এগুলা হচ্ছে সব জেনারেল ইকুয়েশন, আমি যা বললাম সেগুলা এখানে আছে। এই ইকুয়েশন গুলো দেখে নেওয়া, সবগুলো জেনারেল ইকুয়েশন দিয়ে প্রকাশ করা হয়েছে। আমরা যখন ম্যাথ করবো এক্স্যাক্টলি সেম ভাবেই করবো, আমরা ম্যাথ গুলাও সেম ভাবেই করব। তো এখন ওইভাবে প্রকাশ না করে অথবা দুইটাকে একসাথে অ্যাড করেও এখানে করা যেতে পারে, যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখন এই জায়গাটাতে ওই ফিগারটা মানে এই যে গামা H1টা যদি আমরা এখানে এটার সাথে অ্যাড করে দিই বা যোগ করে দিই, তাহলে এই ফিগারটা পাবো। এইভাবেও আমরা রাখতে পারি অথবা আমরা এইভাবেও রাখতে পারি। এটাই আমি মনে করি যে সবচেয়ে কনভিনিয়েন্ট ওয়ে, এইভাবে রাখাটা খুব সহজভাবে বোঝা যায় যে আসলে কি হচ্ছে এইভাবে করার চেয়ে। এই জন্য আর্থ প্রেসার আসলে হবে তোমার সিগমা এইচ ইকুয়াল টু সিগমা এইচ বসো বসো কিউ। এই যে যাবো দোকানে বলছো সময় চারটে দিলেছি লাগে ময়সিন তো এই হচ্ছে এইখানকার ল্যাটারাল আর্থ প্রেসারের যে ফরমেশনটা, এটা হচ্ছে এরকম। এই যে তোমার যে এইখানকার যে আমরা জেনারেল ইকুয়েশন গুলো পেলাম, সেই জেনারেল ইকুয়েশন দিয়ে এখানে দেখানো হয়েছে। আসলে এই জেনারেল ইকুয়েশন গুলো তোমরা দেখতেও পারো, অথবা তুমি সেটা এইভাবে না দেখলেও হবে, সমস্যা নেই। তুমি যেভাবে তোমার বুঝতে সুবিধা হয় সেভাবেই দেখতে পারো, সমস্যা নেই। এইখানটাতে আসো, এখন ফোর্স যদি বের করতে চাই সেম ভাবেই আমরা বের করতে পারি, তাই না? তো এই যে ট্রায়াঙ্গেলটা ছিল, এখানে ধরো এখানে কি কি ফোর্স আছে? 1 2 3, অথবা 1 2 3 4, এই চারটা পার্টে আমরা ভাগ করতে পারি। যে এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা তোমার রেক্টেঙ্গেল, এখানে ট্রায়াঙ্গেল, এখানে ট্রায়াঙ্গেল, এইভাবে বের করতে পারি। অথবা এটা একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রায়াঙ্গেল, এইভাবে বের করতে পারি, তাই না? তাহলে এই ফোর্সটা যদি বের করতে যাই কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু চলো, তাহলে হাফ ইন্টু কে নট গামা H1 স্কয়ার, এটা করে এটা পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে প্রথম ফোর্সটা এই যে হাফ ইন্টু কে নট গামা H1 স্কয়ার। এরপরে আসি আমরা, যদি এই রেক্টেঙ্গেলটা কল্পনা করি, এই রেক্টেঙ্গেলের বেজ হচ্ছে কত, বা এক সাইড হচ্ছে কে নট গামা H1, তাহলে এই রেক্টেঙ্গেলের ইয়া হবে, এরিয়া হবে কে নট গামা H1 ইন্টু H2, এটাও পেয়ে গেলাম এরিয়া। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি বের করি, তাহলে হাফ ইন্টু কে নট গামা গামা ড্যাশ H2 স্কয়ার, এটাও পেয়ে গেলাম। এটার ক্ষেত্রে কি হবে? হাফ ইন্টু গামা ডাব্লিউ H2 স্কয়ার, তাহলে এটাও পেয়ে গেলাম। এই সবগুলো যোগ করলে টোটাল যে ফোর্সটা সেটা পাবো। তো এইভাবে বের করা হয়। এখন যদি এটা আমরা কি বলে ইয়াটা বের করতে চাই, যে লোডটা কোথায় কাজ করতেছে, সেটাও আমরা বের করতে পারবো। সেটা এখানে দেখানো হয়নি আসলে, সেটাও আমরা বের করতে পারবো। যদি আমরা বেজের সাপেক্ষে বের করি, আমরা তো আসলে জানি যে কিভাবে সেন্ট্রয়েড বের করতে হয়, তাহলে বের করে ফেলো। এই লোড ইনটু ডিসটেন্স, সবগুলার মোমেন্ট নাও, সবগুলা লোডের জন্য মোমেন্ট নিয়ে টোটাল লোড দিয়ে ভাগ করে দিলে কি পাবো? আমরা ডিসটেন্স পাবো, তাই না? এই এই পয়েন্টের সাপেক্ষে এটার মোমেন্ট নিলাম, ডিসটেন্স কত হবে? H2 প্লাস H1/3। তাহলে এটার পেলাম। এটার মোমেন্ট নাও, এটার মোমেন্ট নাও, এটার মোমেন্ট নাও, সবগুলার মোমেন্ট নিয়ে
টোটাল যে লোডটা পেলাম সেই লোড দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এই যে টোটাল ফোর্সটা এই যে ওয়ালের উপর কাজ করছে সেটা এই বেস থেকে কত উপরে কাজ করতেছে সেটা আমরা বের করে ফেলতে পারবো খুব সহজে। এই হচ্ছে